শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের অবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্টের দ্বিতীয় লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পেলে কমেন্ট করবে তোমরা কোন কোন পলিটেকনিক থেকে লাইভে অংশগ্রহণ করেছো। আজকে আমরা যে ক্লাসটি দেখব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড প্রোগ্রাম স্ট্রাকচার অ্যান্ড বেসিক সিনট্যাক্স অফ সি শার্প। আমাদের এখানে কন্টেন্টস গুলো দেওয়া রয়েছে। লার্নিং আউটকাম, এই লিসনটি শেষ হওয়ার পরে তোমরা প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে জানবে, সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে, সি শার্প প্রোগ্রাম কম্পাইল করতে পারবে, রান করতে পারবে। তোমরা ইনপুট আউটপুট মেথড এর ব্যবহার জানবে উদাহরণ সহ। তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে নেম স্পেস, ভেরিয়েবলস ও কিওয়ার্ডস এর উপর। তো আমরা প্রথমেই শুরু করি। আমাদের আসলে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে আমরা সি শার্প প্রোগ্রাম লিখি। এজন্য আমাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এই সফটওয়্যারটি আমাদের ইনস্টল কম্পিউটারে থাকতে হবে। তাই ইতিমধ্যে তোমাদের কম্পিউটারে সবারই এটা আছে বলে আমি মনে করি। এই প্রোগ্রামগুলো লিখতে হলে প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আমাদের প্রথমে রয়েছে ডেসক্রাইব প্রোগ্রাম স্ট্রাকচার অফ সি শার্প। প্রোগ্রামের স্ট্রাকচার, সি শার্প প্রোগ্রাম এর অংশগুলো আর কি এখানে রয়েছে, আমরা জানবো প্রতিটা সম্পর্কে। প্রথমে রয়েছে নেম স্পেস ডিক্লারেশন। সি শার্প প্রোগ্রাম লিখতে হলে নেম স্পেসের অধীনে লিখতে হয়। নেম স্পেসের অধীনে এক বা একাধিক ক্লাস থাকে। আমরা দু ধরনের নেম স্পেস প্রোগ্রামে যুক্ত করি। একটি হচ্ছে প্রিডিফাইন্ড নেম স্পেসকে আমরা ইনক্লুড করি। যেমন আমরা গত প্রথম অধ্যায়ে অনেকগুলো নেম স্পেস সম্পর্কে জেনেছিলাম। ওই সকল নেম স্পেস গুলোই হচ্ছে প্রিডিফাইন্ড। এরপরে আর যে সকল নেম স্পেসের অধীনে আমাদের ক্লাসগুলো থাকবে সে সকল নেম স্পেসকে আমরা ডিক্লেয়ার করি। আমাদের প্রতিটি ক্লাসই প্রোগ্রামের থাকে একটি নেম স্পেসের অধীনে থাকে। বিভিন্ন ধরনের বিল্ট ইন ক্লাসকে আমাদের প্রোগ্রামে ব্যবহারের জন্য আমরা মূলত প্রিডিফাইন্ড নেম স্পেসকে ইউজ করি। এরপর রয়েছে ক্লাস। সি শার্পে কোনো প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই ক্লাসের অধীনে লিখতে হয়। এরপর রয়েছে ক্লাস মেথডস। মেথড কি আসলে? কতগুলো স্টেটমেন্টের সমষ্টি হচ্ছে মেথড, যার নির্দিষ্ট কাজ থাকবে। একটি ক্লাসের অধীনে এক বা একাধিক মেথড থাকে। বড় প্রোগ্রামকে মেথডের মাধ্যমে ছোট ছোট অংশে বিভক্ত করে সমস্যা সমাধান করা হয়। এরপর রয়েছে ক্লাস অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হলো একটি ডিক্লারেটিভ ট্যাগ যা ক্লাসেস, মেথডস, স্ট্রাকচারস ইত্যাদির মতো বিভিন্ন উপাদানের বিহেভিয়ার সম্পর্কে রান টাইমকে তথ্য জানাতে ব্যবহৃত হয়। এরপর রয়েছে মেইন মেথড। আমরা জানি সি শার্পের প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন মেথড ছাড়া কোনো প্রোগ্রামই রান করে না। এখানেও সি শার্পেও সেরকমেরই, যেখান থেকে প্রোগ্রাম নির্বাহ হওয়া শুরু হয় সেটা হচ্ছে মেইন মেথড। এটি প্রোগ্রামের মেইন এন্ট্রি পয়েন্ট। একটি প্রোগ্রামে শুধুমাত্র একটি মেইন মেথড থাকে। এরপরে রয়েছে স্টেটমেন্টস এন্ড এক্সপ্রেশনস। এই অংশে বিভিন্ন প্রকার স্টেটমেন্ট, যেমন আমরা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট নেয়ার জন্য যে সকল মেথডগুলোকে ব্যবহার করব,
যেমন আমাদের console.readline, console.writeline এগুলো ব্যবহার করব এবং বিভিন্ন প্রকার এক্সপ্রেশন যেমন ইফ এলস ফর ব্যবহার করে হতে পারে সেই সকল সংক্রান্ত বিষয়গুলো এর মধ্যে থাকে। এরপরে রয়েছে কমেন্টস। আমরা আমাদের বোঝার জন্য প্রোগ্রামের মধ্যে কমেন্টস লিখতে পারি যা কম্পাইলার রান করার সময় ইগনোর করে। কমেন্টসটা মূলত আমরা লিখি বোঝার জন্য যে এই লাইনটি কিভাবে কাজ করে আমাদের বোঝার জন্য, বা আমরা যখন যদি কোনো বড় প্রোগ্রাম করি তখন এই কোডটার কি কাজ যেন পরবর্তী প্রোগ্রামার যেন বুঝতে পারে, সেজন্য মূলত আসলে আমরা কমেন্টস গুলোকে লিখি। আমরা এখন দেখব যে প্রোগ্রাম স্ট্রাকচার। একটি প্রোগ্রাম, আমরা প্রোগ্রামের বডিটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। তো প্রথমেই আমরা লিখি যে কোনো একটা প্রোগ্রামে ইউজিং নেম স্পেস। ইউজিং একটি কিওয়ার্ড, নেম স্পেস আমরা সাধারণত এখানে সিস্টেম লিখি। তো ইউজিং হচ্ছে কিওয়ার্ড, আর এই নেম স্পেসের জায়গায় আমরা আসলে লিখি সিস্টেম। সিস্টেমটা হচ্ছে প্রিডিফাইন্ড নেম স্পেস। সিস্টেমটা লিখলে সিস্টেমের মধ্যে কি আছে, কনসোল ক্লাস রয়েছে এবং কনসোল ক্লাসে রয়েছে যে রাইট লাইন, রিড লাইন, বিভিন্ন ধরনের মেথড যেগুলো আমাদের প্রোগ্রামে লাগে। এছাড়াও ডেটা কনভার্সনের জন্য সমস্ত সাধারণ ডেটা টাইপ, স্ট্রিং ভ্যালু ও অ্যারে ও মেথড মূলত এই সিস্টেম নামক নেম স্পেসের মধ্যেই থাকে। আমরা এখানে লিখে দিয়েছি ইম্পোর্ট সেকশন। আমরা এটাকে ইম্পোর্ট করি, আমাদের প্রোগ্রামে যুক্ত করি। এরপরে আমরা নেম স্পেস, তারপরে নেম স্পেসের নাম দিই। এই নেম স্পেসটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে যে নেম স্পেস নেম সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমরা সাধারণত প্রোগ্রাম লিখলে এখানে একটা যে কোনো একটা নাম দেই আমাদের মতো করে, তারপরে এখানে ব্র্যাকেট দেই, তারপরে কি করি আমরা ক্লাস ডিক্লেয়ার করি। তাহলে কি হলো, এই নেম স্পেসের অধীনে আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করি। ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, ক্লাস নেম। এই ক্লাস নেমটা হচ্ছে আমরা যে নামটি দেব আমাদের উপর নির্ভর করবে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে আমরা স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট args লিখলাম। এটাই হচ্ছে আমাদের মেইন মেথড সেকশন। তো এখানে আমরা স্ট্যাটিক কেন লিখি, আসলে স্ট্যাটিক একটি কিওয়ার্ড। স্ট্যাটিক মেম্বারদের অ্যাক্সেস করার জন্য অবজেক্টের প্রয়োজন নাই, এই কারণে মেমরি সেভ হয়। এরপর রয়েছে ভয়েড, এটি মেথডের রিটার্ন টাইপ, এটি কোনো মানকে রিটার্ন করে না, ভয়েড। এরপর রয়েছে মেইন, প্রোগ্রামের মেইন মেথড এটি, যাকে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট বলে, আমরা কিছুক্ষণ আগেও বলেছি। এরপর রয়েছে স্ট্রিং args। কমন লাইন আর্গুমেন্টের জন্য এটি ব্যবহৃত হয়। যখন C# প্রোগ্রাম চলে তখন আমরা ভ্যালুকে পাস করতে পারি, এই ভ্যালুকেই আর্গুমেন্ট বলে, এটি স্ট্রিং ধারণ করে। এরপর রয়েছে ভেরিয়েবল ডিক্লারেশন, স্টেটমেন্টস এন্ড এক্সপ্রেশন। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, আমাদের বিভিন্ন স্টেটমেন্ট থাকবে, এক্সপ্রেশন থাকবে। এই যে কমেন্টের কথা আমরা বলেছিলাম, আমরা এই ফরম্যাটে কমেন্ট লিখব যা কম্পাইলার ইগনোর করবে। এরপর আমরা এই ব্র্যাকেট গুলো দিয়ে কমপ্লিট করব। এরপরে আমাদের যদি কোনো মেথডের যদি প্রয়োজন হয় ইউজার ডিফাইন্ড, আসলে সেটা আমরা মূলত এই মেইনের পূর্বে আসলে আমরা সেটাকে ডিক্লেয়ার করি, যেটা আমরা পরবর্তীতে আরো অনেক প্রোগ্রাম দেখলে আমাদের ধারণা হবে। মূলত হচ্ছে এই অংশগুলো থাকবেই একটি প্রোগ্রামে, যারা ডিজাইন করেছে তারা এভাবেই ডিজাইন করেছে, আমরা তাদের ফরম্যাট অনুযায়ী এভাবেই আমরা প্রোগ্রামগুলোকে লিখব। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস প্রোগ্রাম লেখার আগে আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে C# হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ হচ্ছে যে এখানে আপার কেস, লোয়ার কেস ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের শেষে অবশ্যই সেমিকোলন থাকবে এবং প্রোগ্রাম এর এক্সিকিউশন মেইন মেথড থেকে শুরু হয়। এখানে জাভার মতো ক্লাসের নাম অনুযায়ী প্রোগ্রামের নাম হওয়ার দরকার নেই, প্রোগ্রামের নাম আমাদের মতো করে আমরা যে কোনো নামেই সেভ করতে পারবো। কিন্তু সেভ করার আগে আমাদের মনে রাখতে হবে
আমাদের এক্সটেনশন হবে .cs, যে কোনো নাম তারপর .cs। এরপর আমরা দেখব রাইট এ সিম্পল সি শার্প প্রোগ্রাম। আমরা একটি সি শার্প প্রোগ্রাম দেখব, যে প্রোগ্রামটি শুধুমাত্র একটি মেসেজ, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটি শো করবে। তো প্রথমেই আমরা লিখলাম ইউজিং সিস্টেম, এটা হচ্ছে আমাদের প্রি ডিফাইন্ড নেম স্পেস, এটা আমরা আমাদের লিখতেই হবে সবসময়, কারণ এই সিস্টেমের অধীনেই মূলত কনসোল ক্লাস থাকে। সুতরাং আমাদের কনসোল ক্লাসকে ব্যবহার করতে হলে অবশ্যই সিস্টেমটাকে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করতে হবে। তারপরে নেম স্পেস লিখতে হবে, আমরা কোন নেম স্পেসের অধীনে এই ক্লাসটা আমাদের থাকবে। আমাদের যে নেম স্পেস সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এর অধীনে যে ক্লাস সেটা আমরা ডিক্লেয়ার করলাম ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট লিখলাম, আবার ব্র্যাকেট, এটা হচ্ছে কমেন্ট যে আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের প্রথম সি শার্প প্রোগ্রাম। এরপর আমরা কনসোল ডট রাইট লাইন, কনসোল হচ্ছে ক্লাস আর রাইট লাইন হচ্ছে মেথড। সে কি করবে, সে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটি প্রিন্ট করবে। এরপর আমরা লিখলাম কনসোল ডট রিড কি, আমাদের আউটপুটটাকে আউটপুট স্ক্রিনে ধরে রাখবে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো কি প্রেস না করি। তারপরে আমরা এই ব্র্যাকেট গুলো, ব্রাসেস গুলো আমরা এগুলো দিয়ে কমপ্লিট করব। তারপরে আমরা F5 প্রেস করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারে বসে আমরা কোনো এরর যদি আমাদের না থাকে প্রোগ্রামে, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামক এই মেসেজটি আমরা আউটপুটে পাবো। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটি বাসায় বসে করতে পারবে, এবং অবশ্যই প্রোগ্রামটি তোমরা যে কোনো নাম .cs দিয়ে সেভ করবে। এরপর আমরা দেখব কম্পাইল এন্ড এক্সিকিউশন দা সি শার্প প্রোগ্রাম। সি শার্প প্রোগ্রাম কিভাবে কম্পাইল করে এক্সিকিউট করে। আমরা দুটি পদ্ধতিতে কম্পাইল এবং এক্সিকিউশন করতে পারি। একটি হচ্ছে আইডির মাধ্যমে আমরা করতে পারি, আইডিই, আরেকটি হচ্ছে ডেভেলপার কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা করতে পারি। তা আমরা এখানে যে বিষয়গুলোকে দেখাবো আমরা এই প্রেজেন্টেশনে, আমরা এই visualstudio.microsoft.com/vs/community এই সাইট থেকে তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে, এটা ফ্রি, এটাকে আমিও ইউজ করেছি, তোমরাও এখান থেকে নামাতে পারবে। তো আমরা দেখি, তাহলে আমরা প্রথমে দেখবো আমরা আইডির মাধ্যমে কিভাবে আমরা কম্পাইল করি। আমরা ইনস্টল করার পরে আমাদের আইডিটাকে আমরা কিভাবে পাবো, আমরা স্টার্ট মেনুতে যাব, সেখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিও 2019 এটাকে ক্লিক করব। ক্লিক করলে পরেই আমাদের এরকমের একটা স্ক্রিন চলে আসবে, যেখানে আমরা ফাইলে ক্লিক করব, তারপর নিউ, তারপর আমরা প্রজেক্টে ক্লিক করব। দেন আমাদের এরকম একটা স্ক্রিন আবার চলে আসবে, সেখানে আমরা কনসোল অ্যাপ্লিকেশনে কাজ করব। এখানে আমরা সিলেক্ট করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা প্রজেক্টের নাম দেব, আমাদের এখানে ডিফল্ট যেমন দেয়া রয়েছে কনসোল অ্যাপ্লিকেশন 1, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো। আর এখানে হচ্ছে লোকেশন, আমি কোন লোকেশনে আমার প্রোগ্রামটাকে সেভ করব, এই কনসোল অ্যাপ্লিকেশনটাকে সেভ করব। যেমন আমি এখানে একটা লোকেশন দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো লোকেশন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এরকম স্ক্রিনটা আবার চলে আসবে। এখানে বসে আমরা মূলত কোডগুলোকে লিখব। এখানে অলরেডি ডিফল্ট এই কোডটা দেয়াই রয়েছে, তো আমরা এখানে কিন্তু একটা প্রোগ্রাম আছে যেটাকে আমরা এখন আমরা দেখব যে এটাকে কিভাবে আমরা রান করি। আমরা ডিবাগে ক্লিক করব, তারপরে স্টার্ট ডিবাগিং এখানে ক্লিক করলেই অথবা F5 প্রেস করলে আমরা আউটপুট পাবো। এই হচ্ছে আমাদের আউটপুট প্রোগ্রামের, আমরা হ্যালো ওয়ার্ল্ড পেয়েছি। এরপর আমরা যে কোনো কি প্রেস করলেই আমরা আবার পুনরায় সেই মূল পেজে ফিরে যাব। তার আগে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে এটাকে সেভ করব, আমাদের প্রোগ্রামটাকে আমাদের অবশ্যই সেভ করতে হবে। তাহলে আমরা ফাইলে গিয়ে সেভ program.cs, এটা ডিফল্ট দেয়া রয়েছে, আমরা এটাকেও রাখতে পারি বা আমরা চেঞ্জও করতে পারি। তো আমরা এটাকে সেভ এজে ক্লিক করব, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো একটা লোকেশনে এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব, তাহলে আমাদের প্রোগ্রামটা program.cs নামে কি হবে, সেভ হয়ে যাবে। তাহলে আমরা এই কাঙ্ক্ষিত জায়গা থেকে আবার পরবর্তীতে বের করতেও পারবো। তো আশা করি তোমরা এটা বুঝেছো আইডি কে ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি। তোমরা এরকম স্ক্রিনগুলোই পাবে। এরপর আমরা দেখব যে ডেভেলপার কমান্ড প্রম্পট ব্যবহার করে আমরা
কিভাবে আমরা রান করতে পারি। আমরা এখানে রয়েছে আমরা নোটপ্যাড টেক্সট এডিটর হিসেবে আমরা নিতে পারি। নোটপ্যাডকে আমরা ওপেন করে যে কোনো একটা প্রোগ্রাম যদি লিখি, যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাকে লিখি যে মেসেজ শো করবে, এরপরে আমরা সেই প্রোগ্রামটাকে আমরা যদি সেভ করি program.cs নামে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে, যে লোকেশন থেকে আমরা বের করতে পারবো, এটাকে আমরা সেই কাঙ্ক্ষিত লোকেশনে সেভ করে রাখবো। এরপরে আমরা ওপেন করব কমান্ড প্রম্পট টুলস, যা আমরা স্টার্টে গিয়ে পাবো স্টার্ট ডেভেলপার কমান্ড প্রম্পট ফর ভিজুয়াল স্টুডিও 2019, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে আমাদের প্রোগ্রামটা যে লোকেশনে সেভ করা রয়েছে আমরা সেই লোকেশনে যাব। সেই লোকেশনে যাওয়ার পরে আমরা টাইপ করব সিএসসি স্পেস আমাদের যে প্রোগ্রামটার নাম .cs, এরপরে আমরা এটাকে কম্পাইল করব, এন্টার মারব। এন্টার দিলে পরে যদি কোনো এরর যদি না থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা program.exe ফাইলে তৈরি হবে। এরপরে আমরা শুধু প্রোগ্রাম মানে যেটা যে নামে আমরা সেভ করেছি শুধু প্রোগ্রাম লিখলেই আবার এন্টার মারব, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড সেটা আমরা স্ক্রিনে দেখতে পারবো। আশা করি তোমরা দুই পদ্ধতিতেই প্র্যাকটিস করবে, দুটি পদ্ধতি জেনে রাখা ভালো। এরপর আমরা দেখব যে কিভাবে ইউজেস অফ ইনপুট আউটপুট ইন সি শার্প, মানে আমাদের ইনপুট আউটপুট যে মেথড গুলো রয়েছে সি শার্পে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের ইনপুট মেথড হচ্ছে রিড লাইন, রিড কি। এরপরে আমাদের আউটপুট মেথড রয়েছে রাইট লাইন, রাইট। রিড লাইন মেথড যার কাজ কি, এই মেথড স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম থেকে যে আমি আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমার প্রবলেম হয়েছে, আমি একটু এখান থেকে রিপিট করছি যে আমরা এক্সপ্লেইন দ্য ভেরিয়েবলস ইন সি শার্প। ভেরিয়েবল কি, আমরা ভেরিয়েবলটা দেখি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল। আমরা ভেরিয়েবলটি দেখব যে ভেরিয়েবল হচ্ছে ডেটার মানকে ধারণ করে, তাকে ভেরিয়েবল বলে। বিভিন্ন ধরনের ভেরিয়েবল রয়েছে আমাদের। ভেরিয়েবল আমরা টাইপ, আমরা সিনট্যাক্স হচ্ছে টাইপ ভেরিয়েবল নেম, তারপরে ইন্টিজার আমরা এ, এরপর আমরা ভেরিয়েবলের মধ্যে ডেটাকে রাখতে পারি ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু, যে আমরা লিখতে পারি যে ইন্টিজার এ ইকুয়াল টু 10। বিভিন্ন ডেটা টাইপের ভেরিয়েবল রয়েছে। বিভিন্ন ডেটা টাইপের ভেরিয়েবল রয়েছে, যার মধ্যে ইন্টিজার রয়েছে ডাবল ক্যারেক্টার, তারপরে আপনার স্ট্রিং, বুল টাইপের রয়েছে। আমরা ইন্টিজার টাইপের সাধারণত পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমরা ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করি। তারপর রয়েছে আমাদের ডাবল, দশমিক যুক্ত সংখ্যাকে আমরা ডাবল হিসেবে ডিক্লেয়ার করি। ক্যারেক্টার আমরা যখন সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি সেটা আসলে ক্যারেক্টার হিসেবে হয়। স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখি সেটাই হচ্ছে স্ট্রিং। এরপর রয়েছে বুল টাইপের, যা আমাদের ট্রু অথবা ফলস কে রিটার্ন করে। আমরা এখানে এক্সাম্পল দেখিয়েছি যে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, তাকে আবার প্রিন্ট করলাম, আবার ক্যারেক্টার টাইপের নিলাম, তাকে প্রিন্ট করলাম, ডাবল টাইপের নিলাম, তাকে প্রিন্ট করলাম, স্ট্রিং টাইপের নিলাম, তাকে আবার প্রিন্ট করলাম, বুল টাইপের নিলাম, বুল টাইপের আমরা লিখলাম বুল ইজ ফিশ টেস্ট ইকুয়াল টু ট্রু, তাহলে আমরা আউটপুটে আসলে ট্রুটাকে পাবো। এরপর আমরা দেখবো যে ডিসক্রাইব নেম স্পেসেস, নেম স্পেস সম্পর্কে আমরা জানবো। নেম স্পেস কি জিনিস? একটি নেম স্পেস হচ্ছে একটি সেট নামকে অন্য থেকে আলাদা রাখার একটি উপায় সরবরাহ করে। একটি নেম স্পেসের অধীনে ক্লাস নেম যেন অন্য নেম স্পেসের অধীনে একই নামের ক্লাস নামের সাথে যেন কনফ্লিক্ট না করে সেই বিষয়টিকে ব্যবস্থাপনা করে নেম স্পেস। আর নেম স্পেস হচ্ছে আমাদের নেম স্পেসের আমাদের বেশ কিছু মেম্বার্স রয়েছে, যা হচ্ছে নেম স্পেসেস, ক্লাসেস, ইন্টারফেসেস, স্ট্রাকচারস, ডেলিগেটস ইত্যাদি।
আমরা কিভাবে একটি ইউজার ডিফাইন নেম স্পেসকে ডিক্লেয়ার করব, যার সিনট্যাক্স হচ্ছে নেম স্পেস লিখতে হয়, তারপরে নেম স্পেসের নাম, তারপরে ব্র্যাকেট দিব, আর এখানে আমরা কোডটাকে লিখব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব। আমরা একটা এক্সাম্পল দিলাম, আমরা লিখলাম ইউজিং সিস্টেম, এটা আমরা তো লিখবো সবসময় জানি আমরা। তারপর নেম স্পেসের নাম হচ্ছে মাই নেম স্পেসেস, মাই নেম স্পেস, ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস। এরপর পাবলিক ভয়েড একটি মেথডকে আমরা ডিক্লেয়ার করলাম, যে মেথডের মধ্যে একটি মেসেজ শো করবে যে ক্রিয়েটিং মাই নেম স্পেসেস। তারপর আমরা ব্র্যাকেটগুলোকে কমপ্লিট করব। তাহলে এখানে এই যে লাল দাগ দেওয়া রয়েছে, মাই নেম স্পেস হচ্ছে আমাদের নেম স্পেসের নাম, মাই ক্লাস হচ্ছে আমাদের ক্লাসের নাম, মাই মেথড হচ্ছে আমাদের মেথডের নাম। এরপর আমরা দেখব যে অ্যাক্সেসিং মেম্বার্স অফ নেম স্পেস ইন সি শার্প এন্ড অবজেক্ট ডিক্লারেশন। আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা নেম স্পেস নেম ডট মেম্বার নেম দিলেই আমরা অ্যাক্সেস করতে পারি তার মেম্বারদেরকে। আর আমরা কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করব, আমরা একটি ক্লাসের কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করব, আমাদের মাই নেম স্পেস মানে আমাদের যে নেম স্পেসের নাম ডট আমাদের ক্লাস নেম, তারপর হচ্ছে অবজেক্ট ওবি আমরা লিখলাম ইকুয়াল টু নিউ স্পেস দিয়ে মাই নেম স্পেস মানে নেম স্পেসের নাম ডট ক্লাস নেম দিলে আমাদের কি হবে, একটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করতে পারবো। এভাবে আমরা এই পদ্ধতিতে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। এখানে আমরা নেম স্পেসকে ব্যবহার করে একটি প্রোগ্রাম দেয়া রয়েছে। আমরা প্রথমে আমরা লিখলাম ইউজিং সিস্টেম, যেহেতু আমরা দুটি নেম স্পেস এখানে তৈরি করব, ফার্স্ট এবং সেকেন্ড, সেটাকেও আমরা ইনক্লুড করে নিলাম ইউজিং ফার্স্ট ইউজিং সেকেন্ড। তাহলে আমাদের এই হচ্ছে একটি নেম স্পেস ফার্স্ট, যার অধীনে রয়েছে হ্যালো ক্লাস, হ্যালো ক্লাসের অধীনে রয়েছে সে হ্যালো মেথড, এই মেথডের অধীনে একটি মেসেজকে সে শুধুমাত্র প্রিন্ট করবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই আমাদের ক্লাসের কাজ আমাদের কমপ্লিট, এই নেম স্পেসটুকু। এরপরে আমরা আবার দ্বিতীয় যে আমরা নেম স্পেসটিকে নিলাম, তার অধীনে ক্লাস হচ্ছে ওয়েলকাম, ওয়েলকামের অধীনে মেথড হচ্ছে সে ওয়েলকাম, এবং তার অধীনে যে মেসেজ শো করবে সেটা হচ্ছে ওয়েলকাম নেম স্পেস। এরপরে আমরা দেখব যে কিভাবে, আমরা জানি যে মেইন মেথড ছাড়া তো কোনো প্রোগ্রাম চলে না আমাদের। এখন একটি আমরা যে নেম স্পেসটি, আমরা যে ক্লাসটি আমরা নিব, আমরা পাবলিক ক্লাস টেস্ট নেম স্পেস আমরা এখানে নিলাম। আমাদের নেয়ার পরে আমরা একটি ক্লাস নিলাম টেস্ট নেম স্পেস হিসেবে, তার অধীনে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড নিলাম আমরা। এরপর আমরা ফার্স্ট যে নেম স্পেস ডট হ্যালো হচ্ছে হ্যালো ক্লাস, তার অবজেক্ট হচ্ছে h1 ইকুয়াল টু নিউ ফার্স্ট হ্যালো, মানে এই যে ক্লাসটিকে আমরা এই ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম h1 নামে। এরপরে আবার আমরা এই দ্বিতীয় যে নেম স্পেস রয়েছে তার অধীনে আমরা একটি w1 অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এরপর আমরা h1 এর সাহায্যে আমরা এই সে হ্যালো মেথডটাকে কল করলাম h1.sayHello। আবার w1 যে আমাদের সেকেন্ড নেম স্পেস মানে ওয়েলকাম ক্লাসের w1 হচ্ছে অবজেক্ট, তার অধীনের যে সে ওয়েলকামকে আমরা এই অবজেক্টের সাহায্যে কল করলাম। যেমন এটাকে আমরা রান করলে পরে আমরা হ্যালো নেম স্পেস এবং ওয়েলকাম নেম স্পেস নামে আমরা দুটি আউটপুট আমরা পাবো। আশা করি তোমরা এটি করতে পারবে। এরপর আমরা কিওয়ার্ড সম্পর্কে জানবো। কিওয়ার্ড কি জিনিস আমরা জানি যে সি শার্পে কতগুলো সংরক্ষিত শব্দ রয়েছে যাদের স্পেশাল মিনিং রয়েছে কম্পাইলারের কাছে। এই সকল সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ডস বলে। কিওয়ার্ডস গুলো যেন ভেরিয়েবল ও মেথডের নাম হিসেবে ব্যবহার হবে না এবং এগুলো সবসময় ছোট অক্ষরের হবে। আমরা এখানে মাইক্রোসফট থেকে আমরা নিয়েছি, মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আমরা 77টি কিওয়ার্ডস পেয়েছি। কোথায় দেখা যাচ্ছে যে 79টা তারা বলেছে, তো আমরা এটাকে ফলো করব। এখানে লাল দাগ দেয়া যে কিওয়ার্ডস গুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু আগে যে স্লাইড গুলো দেখিয়েছি তাতে কিন্তু আমরা শিখে ফেলেছি। সুতরাং আমাদের বেশ কয়েকটি কিন্তু নেম স্পেস কিন্তু আমাদের এখন মনে থাকবে বলে আমি মনে করি। এই নেম স্পেস গুলোর ক্যাটাগরি রয়েছে 10টি। প্রথমে হয়েছে ভ্যালু টাইপ কিওয়ার্ডস। ভ্যালু টাইপ হচ্ছে এখানে ভেরিয়েবল আর ডেটা টাইপস, বিভিন্ন ধরনের যে আমরা ডেটা টাইপ কি ব্যবহার করি, যেমন বুল, বাইট, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, এই টাইপের যতগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ভ্যালু টাইপ কিওয়ার্ডস এর অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে রেফারেন্স
টাইপ কিওয়ার্ডস, ডেটা অবজেক্টের রেফারেন্স জমা রাখতে ব্যবহৃত হয় এই নেম স্পেস গুলো। এর অধীনে রয়েছে ক্লাস, ডেলিগেটস, ইন্টারফেস ইত্যাদি নেম স্পেস। এরপর রয়েছে মডিফায়ার্স কিওয়ার্ডস, টাইপ মেম্বারদের ডিক্লারেশন গুলো সংশোধন করতে ব্যবহৃত হয়। যেমন আমরা পাবলিক, প্রাইভেট, ইন্টারনাল, প্রোটেক্টেড এগুলো খুব লিখি আমরা। যেমন পাবলিক লিখলে কি হয়, সেটাকে সবাই অ্যাক্সেস করতে পারে। প্রাইভেট, ইন্টারনাল, প্রোটেক্টেড লিখলে কিন্তু সেটাকে সবাই অ্যাক্সেস করতে পারে না। এরপরে আমাদের রয়েছে 4 নম্বরে রয়েছে স্টেটমেন্টস কিওয়ার্ড। স্টেটমেন্ট কিওয়ার্ড গুলো ব্যবহৃত হয় প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এখানে আমরা বিভিন্ন ধরনের যখন কন্ডিশন গুলোকে ইউজ করি প্রোগ্রামের মধ্যে, ইফ, এলস, সুইচ, এই সকল জিনিসগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্ট কিওয়ার্ডস এর অন্তর্ভুক্ত। এরপর রয়েছে মেথড প্যারামিটারস কিওয়ার্ডস, এখানে 4টি রয়েছে। যে সকল প্যারামিটার মেথডের মধ্যে পাস করে তাদের বিহেভিয়ারের পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে মেথড প্যারামিটারস কিওয়ার্ডস। এখানে আমাদের এই প্যারামস, ইন, রেফারেন্স, আউট এগুলো রয়েছে। এরপরে 6 নম্বরে রয়েছে নেম স্পেস কিওয়ার্ডস। নেম স্পেস সংক্রান্ত যাবতীয় কিওয়ার্ড গুলো এখানে রয়েছে, যে নেম স্পেস ইউজিং আমরা অলরেডি ব্যবহার করেছি, এক্সটার্ন। 7 নম্বরে রয়েছে অপারেটর কিওয়ার্ডস, অবজেক্ট তৈরি, অবজেক্টের সাইজ পাওয়া ইত্যাদি কাজে অপারেটর কিওয়ার্ডস ইউজ হয়, যেমন ইজ, অ্যাজ, ইজ, নিউ, সাইজ অফ, টাইপ অফ ইত্যাদি। 8 নম্বরে রয়েছে কনভার্সন কিওয়ার্ডস, টাইপ কনভার্সনের জন্য এগুলো ইউজ হয় মূলত, এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, অপারেটর ইত্যাদি। এরপর রয়েছে 9 নম্বরে অ্যাক্সেস কিওয়ার্ডস, একটি ক্লাসের ক্লাস বা ইনস্ট্যান্সের অ্যাক্সেস ও রেফারেন্সে ইউজ হয় এটি, যাতে রয়েছে বেস, তারপরে রয়েছে দিস। তারপর 10 নম্বরে রয়েছে লিটারাল কিওয়ার্ডস। এখানে 2 ধরনের কিওয়ার্ডস রয়েছে, লিটারাল বা কনস্ট্যান্ট হিসাবে লিটারাল কিওয়ার্ডস কে ইউজ হয়, যেমন আমরা ব্যবহার করি নাল, ডিফল্ট ইত্যাদি। এরপরে রয়েছে কন্টাকচুয়াল কিওয়ার্ডস, এগুলো প্রোগ্রামে নির্দিষ্ট মিনিং দেওয়ার জন্য মূলত ইউজ হয়। যখন নতুন কোনো সি শার্পে কিওয়ার্ড আসে, প্রথমে আসলে এখানে অ্যাড হয়। কিওয়ার্ডস ক্যাটাগরিতে মূলত এটি অ্যাড হয় না। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এগুলোর ক্ষেত্রে, এগুলো রিজার্ভ ওয়ার্ড নয়, এটি কনটেক্সটের বাইরে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, এজন্য এর নাম কন্টাকচুয়াল কিওয়ার্ডস। এরপরে রয়েছে এগুলো 2 বা ততোধিক কনটেক্সট বিভিন্ন অর্থ হতে পারে। তারপর রয়েছে 30টি, আমাদের প্রায় 30টি কন্টাকচুয়াল কিওয়ার্ডস রয়েছে সি শার্পে। এই হচ্ছে আমাদের সেই লিস্ট। এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা থাকা প্রয়োজন, তাহলে আমরা বলতে পারবো যে কোনটা কন্টেক্সচুয়াল কিওয়ার্ডস কয়টি রয়েছে। হোমওয়ার্ক, তোমাদের কিছু বাড়ির কাজ দেয়া রয়েছে, তোমরা এই কাজগুলো তোমাদের খাতায় লিখবে। তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদেরকে দেখাবে, ইনস্টিটিউট খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষক তিনি এগুলো দেখবেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি যদিও ইন্টারনেটে আমার সাময়িক প্রবলেম হয়েছিল, এজন্য আমার মাঝখানে ইন্টারাপ্ট হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেল করতে পারো, আমাকে মেসেজ পাঠাতে পারো, ইনবক্স করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি উত্তর দিব। এই ভিডিওটি তোমরা যদি দেখতে চাও তাহলে জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা www.facebook.com/skills.gov.bd এখানে তোমরা ঢুকলে পরে এটা দেখতে পারবে। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।